এই এখন তুই বলছিস কোথায় যাবে? তুই কোথায় যাবে না যাবে কি করে সেটা তো তুই জানিস, সেটা তো আমি জানি না। হ্যাঁ, তুই কোথায় যাবে সেটা আমি দেখবো? আমি দেখবো না, তোর তো তোর আমি দেখবো, তোর আমি দেখবো। হ্যাঁ, কি পাইছিস? কি পাইছিস? হ্যাঁ, কি পাইছিস? পাইছিস? হ্যাঁ, এই কোথায় যাবে তুই আমারই জিজ্ঞাসা করতেছিস? হ্যাঁ, কাজ করে বেড়া তুই, কাজ করে বেড়া তুই বলিস না যে কোথায় যাবে, কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ, বুঝছি, তোমাকে ভালো ভালো বললে তুমি এই বাড়ি থেকে কখনোই যাবে না। যাও, বেরো বেরো বলছি। বাবা আমাকে বের করে দিস না বাবা। সোহেল আমি চলো ভিতরে চলো। ভাইজান আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করেন। সূচনা, তুমি সোহেল, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? আমি সবই আমার কপাল, আজকে কপালের দোষে আমি রাস্তায়, কিন্তু তুমি এই সময় দেশে, তাও আবার একে একে মানে বুঝলাম না। আমি সেটা পরে বলছি, তার আগে তুমি বলো রাস্তায় ভিক্ষা করছো কেন? একজন প্রবাসীর বউ কেন রাস্তায় ভিক্ষা করবে? আমি যেখানে ভিক্ষা করতেছি সেই কথা আমি বলতে পারবো না, কারণ আমি যদি সব সত্যিটা বলি তাহলে তোমার সাথে তোমার মায়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমি সেটা চাই না। তুমি বললে আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, মানে আমি বুঝলাম না। সত্যি করে বলো কি ঘটছে? না না সোহেল, বাদ দাও সব কথা। তুমি এতদিন পর দেশে আইছো, যাও তুমি বাড়িতে যা মায়ের সাথে দেখা করো। হ্যাঁ, আমি যেহেতু বাংলাদেশে আসছি অবশ্যই আমার মায়ের সঙ্গে আমি দেখা করব। তার আগে তুমি সত্যটা বলো। সোহেল, তুমি যেহেতু এত করে জোর করছো, তুমি তো আমার স্বামী, অবশ্যই আমি বলতে বাধ্য। তাহলে শোনো, তুমি যখন থেকে প্রবাসে গেছো তারপর থেকে তোমার মা সারাক্ষণ আমার উপর নির্যাতন করতো, সংসারের যাবতীয় কাজ আমাকে দিয়ে করাতো। আমি ভাবতাম এটা তো আমার সংসার, আম্মা যা বলতো আমি তাই শুনতাম, তবুও কথায় কথায় আমার গায়ে হাত তুলতো। এই দেখো আমি প্রবাসীর বউ, তারপর কেমন পুরাতন একটা শাড়ি পরছি। শুধু তাই নাই, আরও কি হয়েছে জানো? তাহলে শোনো। শুনলা তো, এক পর্যায়ে আস্তে আস্তে আম্মা আমাকে বলতে শুরু করলো, তুই যদি এই বাড়িতে থাকতে চাস আর ভাত চাস তাহলে তোকে রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হবে। আমি আম্মার কত হাতে পায়ে ধরছি, কত বোঝাইছি, আম্মা আমি তো প্রবাসীর বউ, আমি যদি রাস্তায় ভিক্ষা করি তাহলে আপনাদের সম্মান থাকবে। আম্মা বলছে এত কোনো কথা শুনতে চাই না, তোর যে বাড়ি থেকে দূর করে দিয়ে নেয় এটাই তোর ভাগ্য। জানো সোহেল, আমি আশায় ছিলাম কোন একদিন তুমি ফিরে আসবা, সেদিন তুমি আমার কষ্টটা বুঝবা। তাই তো আমার কথা মতো এই দেখো আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। তবুও যদি একটু ভিক্ষা কম হয় আমার উপর আবার অত্যাচার শুরু করে। কি বলছো? আমার মা তোমাকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে কেন? তুমি তো একদিন আমাকে ফোন করে বললা না, সোহেল তোমার মা আমাকে নির্যাতন করে, অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না। সোহেল, সে সাহস কি আমার ছিল? যদি সেই সাহসটা থাকতো তাহলে আজকে এই পেলেটাতে আমাকে রাস্তায় বেরোতে হইতো না। শুধু তাই না, যখন আমি কথা বলতাম তোমার সাথে আম্মা তখন আমার উপর নির্যাতন করতো, আম্মা যা শিখাই দিত আমার তাই বলতে হইতো। সূচনা, ব্যাস আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। তুমি চলো আমার সঙ্গে বাড়িতে চলো। না না সোহেল, আমি তোমার সাথে এখন বাড়িতে যাইতে পারবো না, মা তো আমাকে ওই বাড়ি থেকে বের করে দিচ্ছে। আর আমি যদি তোমার সাথে যাই মা আবার আমার উপর নির্যাতন করবে, শুধু তাই না হয়তো আমাকে মেরেই ফেলবে। তোমাকে কিচ্ছু করতে পারবে না, এখন আমি বাংলাদেশে চলে আসছি না, তুমি আমার সঙ্গে চলো, বাকিটুকু আমি দেখবো। আমি চাই না আমার কারণে তোমার আর তোমার মায়ের সম্পর্ক নষ্ট হোক। আমি বলছি তুমি আমার সঙ্গে যাবা, চলো।
বাবা তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাবা আমাকে তুই দূরে সরিয়ে দিচ্ছিস কেন? দূরে সরাই দেবো না তো কি করব? আচ্ছা মা, আমি কি তোমার সন্তান, না আমাকে তুমি পালক নিয়ে আসছো? এসব কথা কি বলছিস বাবা? এসব কি বলছি তুমি বুঝতে পারতেছো না? আমি যদি তোমার নিজের সন্তান হইতাম তাহলে তোমার সন্তানের সুখ তুমি দেখতে পাইতে। তুমি চাইতে যে তোমার সন্তানটা সুখে থাকুক, ভালো থাকুক। সোহেল, এগুলা তুই কি বলছিস? পাগল হয়ে গেলি নাকি? আরে তুই আমার একটা মাত্র সন্তান, তোর সুখ শান্তি তো আমার সুখ শান্তি। আমি পাগল ছিলাম না, বাংলাদেশে আসার পরে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা মা, আমি প্রবাস থেকে এত কষ্ট করে টাকা উপার্জন করি কাদের জন্য? তোমাদের জন্য। তুমি ভালো থাকবা, আমার বউ ভালো থাকবে, আমার পরিবারটা ভালো থাকবে, এজন্যই তো। কিন্তু আমি প্রবাস থেকে আসার পরে রাস্তায় দেখতে পেলাম আমার বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। কিন্তু কেন? হ্যাঁ বাবা, আমি এইসবের কিছুই বুঝতে পারতেছি না। তুই বিশ্বাস কর, তোর কথা, বৌমার হাতে ভিক্ষার থালা, হ্যাঁ আমার মাথা গুলাই যাচ্ছে বাবা। মাথা গুলায় যাচ্ছে, তুমি কিছুই জানো না। আচ্ছা মা, কেউ কি ইচ্ছা করে মনের শখে যায় মানুষের দ্বারে দ্বারে ঘোরে যে আমাকে 5টা টাকা ভিক্ষা দেন, আমাকে 5টা টাকা ভিক্ষা দেন? মানুষ কতটা অসহায় হলে মানুষের কাছে হাত পাতে। বাবা তুই ভুল বুঝছিস, তুই বৌমাকেই জিজ্ঞেস কর ও কেন এটা করতেছে। আমি জানি না বাবা। মা, আর মিথ্যা কথা বলো না, তোমার মুখে মিথ্যা কথা মানায় না। আচ্ছা মা, তুমি কেমন করে পারলা তোমার বৌমাকে এরকম নির্যাতন করতে, এরকম অত্যাচার করতে? সে তোমার মেয়ের মতো না? আমি প্রবাস যাওয়ার আগে বলছিলাম, মা তোমার বৌমাকে নিজের মেয়ের মতো করে যত্ন করো। তুমিও বলছিলা আমার তো মেয়ে নেই, আমিও কি মেয়ের মতো করে যত্ন করে রাখবো। এই তার যত্ন নমুনা, যে এত যত্ন করছো সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আচ্ছা মা, বাড়িতে কুকুর বিড়াল পুষলেও তো তার প্রতি একটু মায়া হয়, তোমার বৌমার প্রতি একটু মায়া হয় নাই? যে তাকে এক মুঠো খাইতে দাও নাই, সে এক মুঠো খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। বাবা তুই আমাকে ভুল বুঝিস না, হ্যাঁ বিশ্বাস কর, আমি জীবনে বৌমাকে মেয়ে ছাড়া বৌমার চোখে দেখি নাই। উপরে আল্লাহ একজন আছে, তুই বিশ্বাস কর, আমাকে ভুল বুঝিস না বাবা, হ্যাঁ আমাকে ভুল বুঝিস না। বিশ্বাস আর বিশ্বাস করবো তোমাকে? তোমাকে আমি বিশ্বাস করি না। শোনো মা, আমি চাই না আমার এই সংসারে তুমি এই অশান্তির কারণ হও। তাই আমি চাই তুমি এই বাড়ি থেকে চলে যাও। সোহেল, এটা তুই কি বলছিস বাবা? হ্যাঁ, এটা আমি ঠিক বলছি। যাও, আমার সামনে থেকে বের হও। বাবা আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? আমি কার কাছে যাব? তুই যে আমার জীবনের একমাত্র সম্বল বাবা, আমি তো। কোথায় যাবা সেটা আমি জানি না, যেতে বলছি এ বাড়ি থেকে চলে যাবা। সোহেল তুই আমাকে অন্তত বাড়ি থেকে তাড়িয়ে দিস না বাবা রে। বুঝছি, তোমাকে ভালো ভালো বললে তুমি এই বাড়ি থেকে কখনোই যাবা না। যাও, বের হও, বের হও বলছি। বাবা আমাকে বের করে দিস না বাবা। সোহেল আমি চলো, কোথায় ভিতরে যাব? চলো। আমি কার কাছে যাব বাবা রে? আল্লাহ আমি কোথায় যাব? সোহেল, 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 সোহেল শোনো না, কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু ওই দোকানে পার যাবো, বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করব। ও আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আরে একটা কেন, তুমি 1000টা বলো। আসলে বলছিলাম কি, অনেক দিন না মার বাড়িতে যাওয়া হয় না। তুমিও বিদেশ থেকে আসছো, যদি তুমি আমি একসঙ্গে যাইতাম তাহলে বাবা অনেক খুশি হইতো। তুমি তো জানো মাটাও বেঁচে নেই, আমাদের দুজনকে একসঙ্গে দেখলে বাবা অনেক খুশি হবে। চলো না যাই। আরে তুমি আমাকে এই কথাটা রিকোয়েস্ট করে বলছো কেন? আমারও তো ইচ্ছা করে তোমার সঙ্গে বেড়াইতে, তোমার সঙ্গে ঘুরতে। তোমার সঙ্গে ঘোরাও হলো, আবার তোমার বাবার বাড়ি বেড়ানোও হলো। তাহলে আমি ঘুরে আসি, বিকালবেলায় কিন্তু আমরা যাবো। হ্যাঁ সত্যি আমরা বিকালে যাব? হ্যাঁ, সত্যিই যাব। তাহলে তুমি রেডি হয়ে থাকো, আমি কিন্তু ঘুরে আসি, বিকালবেলা যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি থাকবো। আচ্ছা। উফ, আমি ভাবতেই পারিনি বলার সাথে সাথে রাজি হয়ে যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, কয় টাকা ভাড়া দেবো? 30 টাকা। চাচি, আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো বাবা। আপনি এই বয়সে ভ্যান চালাচ্ছেন কেন? কেন চালাচ্ছি বাবা?
কেনর উত্তর তো হয় না, তারপরেও তোমাকে বলি আমি। আপনার কি ছেলে সন্তান নাই? আছে বাবা, তোমার মতো একটা ছেলে আমারও আছে। আমার ছেলে প্রবাসে থাকতো, বাংলাদেশে এসে বউয়ের কান পড়ানি শুনে আমার ছেলে আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। তাই তো এই পথটা বেছে নিছি, একটা কর্ম করে তো খেতে হবে। পেট তো কোনো কথা শোনে না, যাই করো তাই করো, পেটকে তো খাবার দিতেই হবে। তাই বাবা ভ্যান চালাচ্ছি, আমি আজ প্রবাসীর মা, ভ্যান চালক। চাচিমা, আপনি অন্য কাজ করলেও তো পারতেন, এই কঠিন কাজ করছেন, আপনি ভ্যান চালাচ্ছেন। বাবারে ভ্যান চালাবো না কি করব? অনেক দাঁড়ে দাঁড়ে গেছি, অনেক দোকানে গেছি, কেউ কোনো কাজ দেয় না, কোনো কাজে নেয়ও না, তাই বাধ্য হয়ে ভ্যান চালাচ্ছি। আমিও ভ্যান চালাতে চাইনি, কারণ সবাই বলবে প্রবাসীর মা ভ্যান চালক, কিন্তু এই ভ্যান না চালিয়ে আমার যার কোনো উপায় নেই বাবা, আমার যার কোনো উপায় নেই। আচ্ছা চাচিমা, তাহলে থাকেন, দেখে শুনে গাড়ি চালান, আপনার ভাড়াটা। আব্বা, আব্বা। কে? আরে আমি সূচনা। আরে মা, আরে বাবাজি। ভালো আছেন আব্বা? হ্যাঁ ভালো ভালো আছো? আছি। আরে তোমরা হঠাৎ করে তুমি কবে আসছো বাবা? আব্বা আমি তো পরশুদিন আসছি। আব্বার বললো না, হুট করে তোমার জামাই না বলে সারে দেশে চলে আসছে, তাই ভাবলাম তুমিও বাড়িতে একা আছো, দুটো দিন ঘুরে আসি, তুমিও খুশি হবা। আচ্ছা বাবা, তুমি ভিতরে যাও তো, যা যা যা। কি রে মা, জামাই হঠাৎ করে বাড়িতে আসলো, তুই আমাকে মোবাইল করে জানালি না, আবার আমার বাড়িতে হঠাৎ করে চলে আসলি, কাহিনী কি? আব্বা ওইদিকে তো ঘটনা ঘটে গেছে, তুমি তো কিচ্ছু জানো না। কি ঘটনা? আরে ওই বুড়িটা মানে আমার শাশুড়ি, ওনাকে তো বাড়ি থেকে তাড়াই দিছি, তা আবার আমি না, সোহেলের হাত দিয়ে বাড়ি থেকে বার করাইছি। বলিস কি? আমি তুই এই দুইজন মিলে এত চেষ্টা করছি এই বইটাকে বাইর করতে পারিনি, অথচ তুই, তোর মাথায় এত বুদ্ধি, তুই এই কাজ করে ফেলছিস। আব্বা বুঝতে হবে না আমি কার মেয়ে, মেয়েটা তো তোমার, বুদ্ধিতে একটু বেশি হবেই। হ্যাঁ, এটা আমি বুঝি যে তুই আমার মেয়ে, তোর মাথায় আসলে এত বুদ্ধি আমার জানা ছিল না। জানো তো আব্বা, এই বুড়িটাকে বের করার জন্য আমি কতদিন ধরে চেষ্টা করতেছিলাম, কিছুতেই না এই বুড়িটার বাড়ি থেকে বের করতে পারতেছিলাম না। এই বুড়িটাকে বের করার জন্য কি আমার কোম কাট করে পড়াইতে হয়েছে বলো? শেষ পর্যায়ে অনেক চেষ্টা করে আমি সফল হয়েছি। কথাই আছে না, ধৈর্য ধরে থাকলে না সব কাজে সফল হওয়া যায়। যাক, এখন অনেক শান্তি লাগছে, তার চেয়ে বেশি শান্তি লাগছে এটা ভেবে যে আমাকে কিছু করতে হলো না, সোহেল নিজের হাতে ওর মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ভাবো তো বিষয়টা কেমন? মারে, তোর বুদ্ধির প্রশংসা করে আমি শেষ করতে পারতেছি না যে তুই এত সুন্দর একটা কাজ করে ফেলছিস। আরে বাবা, এই বুদ্ধিটা তো তুমি আমাকে দিছিলা, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমার মনে পড়ছে। তখন দুজন মিলে অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, আর এখন এইভাবে যে সুযোগটা কাজে লাগাইতে পারবো সেটা আমি চিন্তাই করিনি। এখন আর বেশি কষ্ট করতে হয়নি, সুন্দরভাবে বইটার বাড়ি থেকে বের করে দিচ্ছি। সুন্দর। শোন, এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, জামাই তো ভিতরে, আবার কোনো না কোনো মন্তব্য করতে পারে, চল আমরা ভিতরে যাই। তা অবশ্য ঠিকই বলছো, সন্দেহ করতে পারো, চলো ভিতরে চলো। চল চল। কি করছো? আরে এই তো বসে আছি, তুমি এই সময় হুট করে চলে আসলে যে? কিছুক্ষণ আগে তো বাইরে গেলা। মানে বাইরে ঘুরতে ভালো লাগতেছে না। শোনো না, বলো। বলছিলাম কি, আমি আর প্রবাসে যাব না। প্রবাসে না অনেক কষ্ট, আমার আর প্রবাসে কাজ করতে ভালো লাগে না। এটা তো ভালো কথা, আমিও চাই তুমি আর প্রবাসে না যাও, তুমি দেশে কিছু একটা করো। আর তোমাকে ছাড়া আমার থাকতে আরও ভালো লাগে না। তাই আমি বলছিলাম কি, দেশে তো যদি বসে থাকি তাহলে আমি যে টাকা ইনকাম করছি ফুটে যাবে, আবার আমরা কয়েকদিনের মধ্যে আবার আগের অবস্থানে চলে আসবো। তা ঠিকই বলছো, সত্যি কথা বলতে আমারও একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। আমি বলি কি, তুমি দেশে কিছু একটা করার ব্যবস্থা করো, তারা একটা ব্যবসা শুরু করো, তাহলে তার বসে বসে সব টাকা খাইতে হবে না, তাই না? দেখো এখন বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে যদি এখন একটা ব্যবসা শুরু করলেই যে আসলে ওই ব্যবসাটা সফলতা পাবো সেটা তো না। এমনও তো হতে পারে যে ব্যবসা আমি লস খেয়ে গেলাম,
তাহলে তো আমি একবারে নিঃস্ব হয়ে যাব। তাই বলছিলাম কি, তোমার বাবারও তো একটা বড় ব্যবসা আছে, আর উনি তো এখন দেখাশোনা করতে পারে না, বয়স হয়ে গেছে। ওই ব্যবসাটা যদি আমি দেখাশোনা করি তাহলে কেমন হয়? আরে তুমি তো একদম ঠিক কথা বলছো, সেই ছোটবেলা থেকে দেখে আসছি বাবা সারাক্ষণ কাজ আর কাজ নিয়ে পড়ে থাকে। আর তাছাড়া বাবার তো বয়স হয়েছে যথেষ্ট, তুমি যদি এখন বাবার ব্যবসাটা ধরো তাহলে বাবা একটু রেস্ট পাবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমি তো জামাই হয়ে শ্বশুরকে এই কথাটা বলতে পারি না, তুমি যদি বলতা তাহলে আব্বা বিষয়টা বুঝতে পারতো। ধরবোকা, আমি কি তোমাকে বলার কথা বলছি? আমি নিজে বাবাকে বলবো, অবশ্য তুমি আমার সাথে যাবা। আমরা দুজন মিলে বললে বাবা আর না করবে না, এটা আমার বিশ্বাস। আর দায়িত্ব মনে করো তোমাকেই নিতে হবে। আর তাছাড়া বাবা জীবনে না ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করছে, আর এত টাকা দিয়ে বাবা কী করবে বলো? এই যে বাড়িটা দেখতেছো, এটা তো আমাদের গ্রামের বাড়ি। আমাদের শহরে কিন্তু আরও 2টা বাড়ি আছে। বাবাকে বলবো বাবা তো অবসর নিক, ওইগুলো একটু দেখাশোনা করো, তাই হবে। আমার লক্ষ্য, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তাহলে চলো, কথাটা আমার বাবাকে এখনই বলি। এখনই? চলো না। আচ্ছা ঠিক আছে, চলো। আমি কি এই কথা বলছি তোকে? হ্যাঁ, তুই এখন এটা বলছিস কেন? এরকম করলে কি ব্যবসাটা চলবে? আমি যেটা বলি সেটা শোন। হ্যাঁ আব্বা, মারে, কিছু বলবি? আসলে বলতে চাচ্ছিলাম কি আব্বা, তুমি তো জানো এই যে তোমার জামাই বিদেশ থেকে তো একবারে চলে আসছে। অনেক দিন হলোই তো ও বিদেশ থেকে আসছে। ও তো আর চিন্তা ভাবনা করছে আর বিদেশে যাবে না। আর আমিও বলছি অনেক বছর বিদেশ থাকা হয়েছে, আর তোমার বিদেশে যাইতে হবে না, দেশে কিছু একটা করো। কিন্তু ও বলতেছিল কি করবে দেশে, এভাবে বসে খেলে তো রাজার গুলাও শেষ হয়ে যায়। মারে, আমি বিষয়টা বুঝতে পারছি। তুই সোহেলকে বল একটা ব্যবসা করুক। তাছাড়া বিদেশ থেকে চলে আসছে, যেহেতু আর বিদেশে যাবে না, ব্যবসা করলে ভালো হবে। আব্বা, ব্যবসা তো করবে ঠিক আছে, তুমি তো জানো একটা ব্যবসা শুরু করলে যে দাঁড় হবে এমন তো কোনো কথা নেই। আসলে আব্বা বলতেছিলাম কি, তোমার তো ব্যবসা আছে আর তোমারও বয়স হয়ে গেছে। এই যে সারাক্ষণ তোমার অফিসে দেখাশোনার জন্য এই লোক ওই লোককে ফোন দিতে হয়, এদের খোঁজ খবর নিতে হয়। সারা জীবন তো অফিস অফিস করে ঘুরলা, ব্যবসার পিছনে এত দৌড়াদৌড়ি করলা, এখন তো তোমার বয়স হয়েছে। আমি বলি কি, তুমি এখন রেস্ট করো। এখন তো সোহেল আসছে, সোহেলকে দায়িত্ব দাও, ওই নয় বাকি সব কিছু দেখাশোনা করুক। মারে, তুই কথাটা মন্দ বলিস নেই, তোর কথাটা গ্রহণযোগ্য, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমিও ভাবছিলাম এটাই, যদি আমার পাশে যদি তুই সোহেল যদি থাকতিস সব সময়। তোরা তো মাত্র আমার একটা মেয়ে, একটা জামাই, তোরা ছাড়া আমার কে আছে? খুব ভালো প্রস্তাব করছিস মা, আমি প্রস্তাবে রাজি। দেখছো, আমি বলছিলাম না আব্বা ঠিক রাজি হবে। আব্বা, সব ঠিক আছে, আপনার ব্যবসা আমি দেখাশোনা করব, আপনার বাড়িতে থাকবো। কিন্তু 2 দিন পরে তো মানুষ আমার দিকে আঙুল তুলবে, সবাই বলবে দেখ সোহেল প্রবাস থেকে এসে শ্বশুর বাড়ি ঘর জামাই থাকতেছে। এ বিষয়টা কেমন যেন দেখাবেন আব্বা। তাই বলতেছিলাম, এগুলোর ভবিষ্যৎ মালিক তো আমরাই, ভবিষ্যৎ এগুলো আমরাই পাবো। তাই এখনই যদি এগুলো আমার নামে রেজিস্টারি করে দিতেন তাহলে কেউ কিন্তু কোনো কথা বলতে পারতো না। হে বাজান, তোমার কথা যুক্তি আছে, তুমি ভালো কথাই বলছো। কথা তো আমার একটাই, যে সূচনা ছাড়া আমার কে আছে, তুমি ছাড়া কে আছে। তাই যদি হয় তাহলে তো এক কাজ করো, তুমি তোমার কাগজপত্র রেডি করো, আমার যত সয় সম্পদ আছে সমস্ত তোমাদের নামে আমি দিয়ে দেবো। আব্বা, কাগজপাতি রেডি করতে হবে না, আমি সব রেডি করেই নিয়ে আসি, আপনি শুধু আমাকে একটা সাইন করে দিলেই হবে। ঠিক আছে বাজান, দাও, আমি এখনই সাইন করবো। আচ্ছা, কোন জায়গায় রেখেছে দেখি। আব্বা, আব্বা যে এই জায়গা শুনতে দেখি দেখি, এইখানে এইখানে একটা শুয়ে দাও। এই তো হয়ে গেছে। আব্বা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাজান রে, ধন্যবাদের কি আছে, এই সম্পদের মালিক তো তোমরাই, তোমরাই তো খাওয়া। তা ঠিক আছে, এখন থেকে তোমাকে আর কোনো কাজ কাম করতে হবে না, ফ্রি হয়ে গেল। চলো এখন ভিতরে চলো। হ্যাঁ চলো বাজান।
চল চল। আরে বাবা তুমি এটা কি করতেছো? কি করতেছি সেটা বুঝতে পারতেছেন না? এই মুহূর্তে দুইজনে বাড়ি ছেড়ে চলে যান। কেন আমাদের অপরাধ কি বাবা? আমরা বাড়ি থেকে বের হয়ে যাব? আপনাদের অপরাধ কি আপনারা জানেন না? দেখো সোহেল, সত্যি আমি কিছু বুঝতে পারতেছি না। কি হয়েছে তোমার এমন যে আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিচ্ছ? দেখো, এটা আমার বাড়ি, আমি চাই না তোমরা আমাদের বাড়িতে থাকো। যাও, বের হও। তোমাদের বাড়ি তোমার বাড়ি মানে আমার না মাথায় কিচ্ছু আসতেছে না। কি বুঝাচ্ছ? হ্যাঁ, আর তাছাড়া আমি তো তোমার বউ। তুমি যেখানে থাকবে সেখানে আমার থাকার অধিকার আছে। আমি কি অপরাধ করছি যে আমার তুমি বের করে দিচ্ছ? আমি তোমাকে আমার বাড়িতে রাখবো না। বের হতে বলছি, বের হয়ে চলে যাবা। তুমি এটা কি বলো বাবা? এটা আমার বাড়ি থেকে আমাকে বের হতে বলছো কেন? আপনার বাড়ি? বাবা, আপনার কি মনে আছে কয়েকদিন আগে আমাকে আপনি একটা দলিলে সিগনেচার দিতেন, কিন্তু সেখানে কি লেখা ছিল সেটাকে আপনি পড়ছেন? পড়েননি। ওই দলিলে লেখা ছিল আপনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবকিছু আমার নামে লিখে দিয়েছেন। শুধু তাই নয়, এই বাড়িটাও আমার নামে দিয়ে দিয়েছেন। যেহেতু এই বাড়ির মালিক আমি, তাই আমি চাই না আপনারা এই বাড়িতে থাকেন। আমি বলছি না আপনারা দুজন এই বাড়ি থেকে বের হয়ে যান। আমার বাড়িতে আপনারা কেউ থাকতে পারবেন না। আমার বাড়িতে যদি কেউ থাকে তাহলে আমার মা থাকবে, অন্য কেউ এই বাড়িতে থাকতে পারবে না। কি বলছো তুমি? তুমি তো নিজেই তোমার মাকে বাড়ি থেকে বের করে দিছিলা। আমরা এখানে তোমার মাকে কই পাইলা যে তোমার মাকে রাখবা? আমার মাকে আমি বের করে দিয়েছিলাম, তোমাকে সব কিছু বলবো। মা, এদিকে আসো। এইবার বলো, বেঈমান স্বার্থপর কে, আমি না তোমরা? আরে আমি কি বেইমানি করলাম? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। মা, আমি যখন প্রবাসে ছিলাম তোমার সাথে কি কি ঘটছিল সেগুলো সব খুলে বলো। আমাকে না জিজ্ঞেস করে তোর বউকেই বলো, ওই ভালো বলতে পারবে নাকি বৌমা? আমি আবার কি ভালো বলতে পারবো? কি বলতেছেন? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তুমি কি বলতে পারবা? কারণ তুমি যখন আমার উপরে অত্যাচার নির্যাতনগুলো করছো তখন তো ব্যথাটা তুমি পাওনি, ব্যথা পাইছি আমি। আর আমার সব ব্যথাগুলো মনে আছে। আম্মা, কিসের অত্যাচার নির্যাতন? কি বলেন? আপনি তো আমার উপর অত্যাচার নির্যাতন করতেন। শুধু তাই না, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সব কি ভুলে গেলেন? সোহেল, তুমি তো সব কিছুই জানো, সব কিছুই দেখছো, তারপরে তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করলা? মা, তুমি সত্যটা বলো আগে। কি চমৎকার করে কথাগুলো বললে। তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিছি, তোমার পর নির্যাতন অর্যাতন না? সোহেল, তাহলে শোন তোর বউ আমার সাথে কি কি করছে। চল আমার সাথে। ছাড়ো এখানে এই এই যে চোখে দেখিস না তুই? গরুগুলা সকাল থেকে না খেয়ে আছে। তোর তখন বলছে গরুর খাবার দিতে, তুই একটা খেয়ে এখন পর্যন্ত খুলিস না। তুই কি করিস? হ্যাঁ, খেয়াল কর, খেয়াল কর। বৌমা, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, আমি অসুস্থ মানুষ, এত কাজ আমি করতে পারি না বৌমা। আর এই খ্যাটগুলো যে তুলবো এত টাইট, তুমি একটা টান দিয়ে দেখো সহজে খুলে না। ও, এত কাজ তুই করতে পারবি না? এবারে এদিকে শোন, তোরা কি কাজ করতে বলছে? হ্যাঁ, আমি তো তোর কাজ করতে বলি না। ঠিক আছে, তুই পারবি না, কোনো সমস্যা নেই, কিন্তু তোরেও তো আমি বসায় বসে খাওয়াইতে পারবো না। আমি তাই বলি কি, সোজা রাস্তা খোলা, দেখ এই রাস্তা কি সুন্দর রাস্তা, এই রাস্তাতে সোজা হাঁটতে হাঁটতে চলে যা। এই বাড়িতে তোর আর জায়গা নেই। আমি এই বাড়িতে প্রয়োজন একটা কাজের লোক রাখবো, সে বসে বসে সব কাজ করবে। দূর হ। কি রে, দূর হ। তুমি এই কথাটা বলো না। ছোট্টবেলায় এই বাড়ি আমি বউ হয়ে আসছি, আর আমার স্বামীর ভিটা থেকে তুমি আমাকে তাড়াই দিও না বৌমা, তোমার আল্লাহর দোহাই, তুমি আমাকে তাড়াই দিও না। এই, তোর তো আমি তাড়াইতে চাই না, তুই কাজও করবি না, শুধু বসে বসে গিলবি, আর তোরা এই বাড়িতে আমি রাজরানীর মতো রেখে দেবো, তা তো হবে না। তাই আমি বলছি যা, সুন্দর ভাই বলছি, দূর হয়ে যা। বৌমা, আমি কোথায় যাব? এই বয়সে আমি কার কাছে যেয়ে দাঁড়াবো? তোমার আল্লাহর দোহাই, তুমি আমার বাড়ি থেকে তাড়াই দিও না বৌমা। এই, এখন তুই বলছিস কোথায় যাবে? তুই কোথায় যাবি না যাবি কি করে সেটা তো তুই জানিস, সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, তুই কোথায় যাবি সেটা আমি দেখবো? আমি দেখবো না, তোর তো তোর আমি দেখবো, তোর আমি দেখবো। হ্যাঁ, কি পাইছিস? কি পাইছিস? কি পাইছিস? পাইছিস? এই, কোথায় যাবি তুই আমারই জিজ্ঞাসা করতেছিস? হ্যাঁ, কাজ করার বেলা তুই কাজ করার বেলা তুই বলিস না যে কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? হ্যাঁ, শোন, এই বাড়িতে থাকতে চাইলে আমি যেটা বলবো সেটা শেষ কথা। আর তুই তোর না করছিস রে, তাহলে তোর তো এই বাড়ি থেকে আমি তাড়াই ছাড়বো। আই, কাটাকাটা একদম বন্ধ। চল চল আমার সাথে, আয় আয়, যা না। এই যে হালকা শোন, এই দিকে তাকা।
ভদ্র মানুষের মতো খ্যার কিভাবে খুলবি না করবি সেটা তোর ব্যাপার, ওটা আমার দেখার ব্যাপার না, বুঝছিস? খ্যারগুলি খোল, খ্যারগুলো খুলে গরুর সামনে খাইতে দিবি। আর তার যদি একটু নড়চড় হয়েছে রে, তোর কোমরে দুঃখ আছে, বুঝতে পারছিস? গেলাম আমি ভিতরে, ভদ্র মানুষের মতো 10 মিনিটের মতো গরু সব খাবার দিয়ে তারপর বাড়ির ভিতরে আসবি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ। বৌমা, বৌমা, আরে সূচনা মা কই? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি এই সময়? বাবুরে খুব খুশির খবর ওরে, আমার তো বলা নিশ্চিত ছিল সোহেল বিদেশ থেকে চলে আসতেছে। কি বলতেছেন কাকা, সত্যি? সত্যি, তবে কথাটা বলা আমার নিষেধ ছিল, তারপর আমি ভিতরে আনন্দ টুকরা ঠেকাতে পারিনি, তোমাকে বলে ফেললাম। ভালোই করছেন কাকা। জানেন তো, ওর সাথে না আমার কথা হয়েছিল, ও আমাকে কিচ্ছু বলেনি। এখন বুঝতে পারছি ও নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দিবে, তাই তো? হ্যাঁ, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এই কৌশলটা। আচ্ছা কাকা, আপনি যে আমাকে সোহেল আসার খবরটা দিয়েছেন, এটা আর সোহেলকে বলার দরকার নাই। ঠিক আছে মা, আমি আর বলবো না। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা একটা সুযোগ, এইরকম সুযোগ কি হাতছাড়া করতে আসছে? না 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 না, এইরকম সুযোগ তো হাতছাড়া করা যাবে না। এই সুযোগে এই বুড়িটাকে এমন একটা দুর্নামদের বাড়ি থেকে বের করে দিব, তার জন্য আইডিয়া চাই। সেই হিসাবে কাজ করি, বাকিটা সোহেলি করে দিবে। কি এবারও বলবা আমার মা তোমাকে নির্যাতন করছে, না তুমি উল্টা আমার মাকে নির্যাতন করছো? আরে কি 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 বলো না তুমি? চুপ। আরে একটা কথা বলবা না, যা বলার আজ আমি বলবো, তুমি শুনবা। আমি যখন প্রবাস থেকে আসি, আসার পথে তোমাকে যখন রাস্তায় ভিক্ষা করতে দেখি, তখন আমি বিশ্বাস করছিলাম যে আমার মা তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে। তোমার কথা শুনে আমার গর্ভধারিণী মাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। সেদিন আমার অনেক কষ্ট লাগছিল, কিন্তু কিছু বলতে পারি নাই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসতাম। শুধু তাই নয়, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম। তুমি যখন যা বলতে আমি তখন তাই করতাম, যা বলতে তাই শুনতাম। কিন্তু পরে আমি সব জানতে পারি। ও, তোমার তো অনেক কৌতূহল হচ্ছে। আমি ছিলাম প্রবাসে, তোমার কথায় মাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলাম, আর এই সত্যগুলো কিভাবে জানলাম, তাই না? হ্যাঁ, প্রবাস থেকে তো আসলে সব কিছু জানা সম্ভব না, কিন্তু তুমি কি বুঝে কি জেনে এইগুলো বলতেছো? আমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার না অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি গোপনে মায়ের সঙ্গে দেখা করি। তারপর দেখি আজকে কয় টাকা ইনকাম হলো। ভ্যান ভাড়া দিলাম 150 টাকা, মহাজনরে 150 টাকা, 1 2 2.5, আরও 255 টাকা আছে আমার কাছে। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তোমার কাছে, যা তুমি দিছো এতেই আমি অনেক খুশি। যাই, বাড়ি যাই। মা, মা? আরে সাহেব, আপনি কোথাও ভুল করছেন, আমি আপনার মা? না 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 সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে, থাকেন। মা, আমি তোমার সন্তান, আমি সোহেল। দেখেন স্যার, শুধু শুধু গরিব মানুষদের হেনস্থা করবেন না। আমি আপনার মা হতে যাব কেন স্যার? আপনার ভুল হচ্ছে, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ মা, আমি অন্যায় করছি, আমি তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। কিন্তু মা, আমার না বিশ্বাস হচ্ছে না তুমি আমার বউকে নির্যাতন করতে পারো। আসলে মা, সত্য করে বলো তো, কি ঘটনা ঘটছিল? সত্য মিথ্যার বিচার তো তুমি তখন করনি বাবা। তুমি আমার ভুলটাই দেখলা, তুমি আমার দোষটাই দেখলা, আর আমি তোমার গর্ভধারিণী মা। আমি যত অন্যায় করি আর যাই করি, তুমি অন্তত আমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে পারো না বাবা। মা, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তবুও সত্যটা আমাকে বলো। আমাকে যদি তুমি সত্যটা না বলো
আমি খাইতে পারছি না, ঘুমাতে পারছি না। মা, এভাবে চললে সত্যি আমি মারা যাব, আমি অসুস্থ হয়ে যাবো। মা প্লিজ মা, সত্যটা আমাকে বলো। সোহেল, তুই যেদিন ওই দূরপ্রবাসে পাড়ি জমাইছিস সেই দিন থেকে শুরু হয়েছে আমার জীবনে কালবৈশাখী ঝড়। এমন কোনো একটা দিন নাই যে তোর বউ আমার গায়ে হাত তোলেনি। তুই যাওয়ার পর গরম ভাত কেমন করে খায় এটা আমি ভুলে গেছি বাবা। আমাকে সারা দিন পরে দিন শেষে এই যে সকালের বাসি ভাত, আগের দিনের বাসি ভাত, একটা মরিচ, কখনো একটা পেঁয়াজও দেয়নি, কখনো লবণও দেয়নি। আমি কি কষ্টে দিন কাটাইছি বাবা জানিস না। এখন ও আমাকে কিভাবে তোর চোখে খারাপ করবে? আমাকে যা যা কিছু করছে পুরা উল্টাটা তোর কাছেই আমার কথা বলছে। বাবা তুই বিশ্বাস কর, আর যাই হোক তুই তোমার একটা সন্তান, তোকে আমি কত কষ্টে মানুষ করছি সোহেল, আমি তোকে একটু কষ্ট দিতেও চাই না বাবা রে। মা, যেদিন আমি প্রবাস থেকে আসলাম এসে দেখি রাস্তায় সূচনা ভিক্ষা করছে, আর ও আমাকে এত সুন্দর করে বলছিল আমি তোমাকে ভুল বুঝছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে যেভাবে ওরা নির্যাতন করছে, তোমার প্রতি অন্যায় অবিচার করছে, তোমাকে প্রবাসী মা ভ্যান চালক বানাইছে, আমিও ওদের এই রাস্তায় এনে নামাবো, ওদেরকে আমি রাস্তায় টেনে আনবো। মা, শুধু আমি যেভাবে বলি তুমি কয়েকটা দিন সেভাবে চলো, তারপরে দেখবা তোমার ছেলে ওদের কি করে। শোনো মা, আমি একটা প্ল্যান করছি। তোমার সঙ্গে যে আমি দেখা করছি এই কথাটা কাউকে বলো না, তাহলে আমি চলে গেলাম। কেউ যদি দেখে ফেলে তাহলে আমার সমস্ত প্ল্যান বাতিল হয়ে যাবে। আচ্ছা তুই যা। তারপরে মা আমাকে সব খুলে বলে, আরে বেঈমান, যে মা তোকে নিজের মায়ের মতো করে আদর যত্ন করেছে, মেয়ের মতো করে সেবা করছে, তুই যখন যা করতে বলছিস তাই করছে, অথচ সেই মাকে তুই ঠিক মতো খাইতে দিস নাই। তারপরেও না আমার মা তোর প্রতি কোনো অভিযোগ করেনি, কোনোদিন বলেনি সোহেল তোর বউ আমাকে নির্যাতন করে, তোর বউ আমাকে ঠিক মতো খাইতে দেয় না। তারপরেও তুই অনেকবার চেষ্টা করছিস আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু তুই সেটা করতে পারিস নাই। তাই তুই আর তোর বাবা প্ল্যান করে আমার হাত দিয়ে আমার মাকে বাড়ি থেকে বের করে দিছিস। আর আমি যখন আমার মায়ের থেকে এগুলো শুনি আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করি আমি চরম প্রতিশোধ দেব, কিন্তু আমি তো প্রতিশোধ নিতে পারছিলাম না। তাই আমি একটা প্ল্যান করে তোর বাবার সমস্ত সম্পত্তি আমার নামে করি। আর তারপরে তো তোরা সবই জানিস। এত কিছু জানার পরেও তোরা কি ভাবছিস তোদের বাবা আর মেয়েকে এই বাড়িতে রাখবো? কখনোই না। সোহেল দেখো, অন্যায় তো আমি করছি, ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বলি কি এই বয়সে তুমি বাবাকে এই বাড়ি থেকে তাড়াই দিও না, এটা তো বাবার বাড়ি। আর তাছাড়া বাবাকে রাস্তায় নামাই দিলে বাবা কোথায় যাবে, কি করবে বলো? তুই তো আগে এমন ছিলি না, তুই প্রথমে আমার মাকে সেবা করতি, যত্ন করতি, কিন্তু তোর বাবা যখন তোর মাথায় এই কুবুদ্ধি গুলো ঢুকাইছে তারপর থেকে তুই আমার মাকে নির্যাতন করছিস। এই জন্যে তুই যতটুকু দায়ী তার সাথে বেশি দায়ী তোর বাবা। এই জন্য তোদের দুজনকেই চরম শাস্তি ভোগ করতে হবে। না না সোহেল, প্লিজ এরকমটা করো না, হোগো আমি ভুল করছি, আমারই ক্ষমা করে দাও আম্মা। তুই আমার মাকে যে পরিমাণে নির্যাতন করছিস, অত্যাচার করছিস, আমি তোর মতো অত জঘন্য নয়, তাই তোকে আমি নির্যাতন করলাম না, শুধু শাস্তি হিসাবে এই বাড়ি থেকে বের করে দিলাম। রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি, তুই আমার সঙ্গে নাটক করছিলি না, তুই না সুন্দর করে ভিক্ষা করতে পারিস, এখন বাপ আর মেয়ে মিলে ভিক্ষা করবি। যা বের হ। দেখো বাবা, বের হ।